সিলেট বাংলাদেশের ভিতরে এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি নিজেকে একটু বেশি যত্ন করে সাজায়। সিলেট তার মধ্যে একটি। বছরের এক একটা ঋতুতে এর সৌন্দর্য এক এক রকম হলেও শীতকালে যেন তা ধরা দেয় এক ভিন্ন রূপে। কুয়াশার নরম চাদরে চারপাশের খালবিলগুলো ভরে ওঠে সতেজ সুন্দর লাল শাপলায়, আর চা বাগানগুলো হয়ে ওঠে গাঢ় সবুজ ও মোহময়। আর অপরদিকে লালাখাল যেন নীল স্বচ্ছ জলের অপরূপ সৌন্দর্য নিয়ে অপেক্ষা করে ভ্রমণ পিপাসু মানুষের জন্যে। প্রকৃতি যে কতটা স্নিগ্ধ আর মায়াবী হতে পারে তা শুধুমাত্র এই লালাখালে আসলেই আপনি খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব ভারতের মেঘালয় রাজ্যের কুলগেসা লাল শাপলার স্বর্গখ্যাত ডিবির হাওরের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য। সাথে থাকবে শ্রীপুর চা বাগান, জাফলং জিরো পয়েন্ট সহ নৈসর্গিক সৌন্দর্যে সাজ্জিত স্বচ্ছ নীল জলরাশিতে ভরপুর লালাখাল। আর এই প্রকৃতির স্নিগ্ধ সৌন্দর্যকে কাছ থেকে দেখতেই আমাদের এবারের সিলেট যাত্রা। সিলেটের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সিলেট শহর। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে সিলেটগামী যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই সিলেট শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা সায়দাবাদ থেকে রাত 11টার হানিফ পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে সিলেট শহর পর্যন্ত বাস ভাড়া জনপ্রতি 700 টাকা করে। আপনারা চাইলে ঢাকা কমলাপুর রেল স্টেশন হতে জনপ্রতি মাত্র 410 টাকায় ট্রেনে করে চলে আসতে পারেন সিলেট শহরে। তবে ট্রেনে করে যেতে চাইলে অন্তত 10 দিন আগেই ট্রেনের টিকিট কেটে রাখা ভালো। জেনে রাখা ভালো, ঢাকা থেকে সিলেট শহরের দূরত্ব প্রায় 340 কিলোমিটার, আর এই পথটুকু যেতে সময় লাগবে 7 ঘন্টার আশেপাশে। হেই গাইস, আসসালামু আলাইকুম। শুভ সকাল সকলকে। সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে সকলকে জানাই স্বাগতম। আমি এখন রয়েছি সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে। ঠিক আমার সামনে দেখতে পাচ্ছেন হুমায়ুন রশিদ চত্বরটি। আপনারা সকলেই জানেন কাল রাত 12টায় হানিফ পরিবহনের একটি বাসে করে রওনা দিয়েছিলাম সিলেটের উদ্দেশ্যে। বাসটি আমাকে ঠিক এই জায়গাটিতে নামাই দিছে। এখন ঘড়িতে সময় সকাল 7টা বাজে। এখানে আসলে আপনারা সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন, যার মধ্যে সিএনজি রয়েছে, বাইক রয়েছে, যেগুলো আপনারা রিজার্ভ করে সারাদিনের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর স্পট ঘুরে ঘুরে দেখতে পারবেন। আজকে আমরা ঘুরে দেখব জয়ন্তাপুরের সকল সৌন্দর্য। তার জন্য প্রথমে আমাদের একটা সিএনজি রিজার্ভ করতে হবে এবং তারপরে ঘুরে দেখব পুরো জয়ন্তাপুরের সকল সৌন্দর্য। তো চলুন সেদিকে যাওয়া যাক। সো এখন আমি এই সিএনজিটি রিজার্ভ করে নিয়েছি সারাদিনের জন্য, যেগুলোর ভাড়া পড়ে 2000 থেকে 2200 টাকার মধ্যে। আপনারা তাদের সাথে কথা বলে নেবেন। সো তার আগে প্রথমে সকালে নাস্তা করে নিব, তার জন্য আমরা একটা হোটেলের দিকে রওনা দিব। চলুন সেদিকে যাওয়া যাক। জনপ্রতি মাত্র 90 টাকা দিয়ে সিলেটের বিখ্যাত আকনি দিয়ে সেরে নিলাম সকালের নাস্তা। সো আমি এখন চলে এসেছি আমার আজকের দিনের প্রথম গন্তব্য ডিবির হাওরে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল এক শাপলার বিল, লাল পদ্ম, যেটা আসলে অসম্ভব সুন্দর লাগতেছে এইখান থেকে দেখতে। হুমায়ুন চত্বর থেকে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের একটা জার্নি শেষ করে চলে আসছি এই ডিবির হাওরে। আর ওই দিকে রয়েছে নৌকার ঘাট, যেইখান থেকে নৌকা রিজার্ভ করে নিয়ে আপনারা এই বিলের সকল সৌন্দর্য ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর পিছনে রয়েছে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়, যেটা দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগতেছে। সো চলুন এখন একটি নৌকা রিজার্ভ করে এই বিলের সকল সৌন্দর্য ঘুরে ঘুরে দেখি।
এখন আমি যেখানে দাঁড়ায় রয়েছি এটা হচ্ছে মূলত ফটোশুট করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, যেটার মধ্যে হেঁটে হেঁটে আপনি একটু সামনের দিকে আসতে পারবেন এই হাওরের ভিতরে। সো এখান থেকে আসে আপনার ছবি তুলতে পারবেন, যেটার হচ্ছে আপনার 20 টাকা করে টিকিট কাটতে হয়, এবং তারপরে এখানে এসে মানুষজন ছবি তোলে। আপনারা চাইলে এখানে এসে সুন্দর ছবি তুলতে পারেন, ফটোজেনিক একটা জায়গা। অবশেষে একটা নৌকা রিজার্ভ করে চলে আসলাম ডিবির হাওরের একদম মাঝখানে। এইখানে আসলে প্রকৃতির এক অপার সৌন্দর্য আপনি দেখতে পারবেন। অসম্ভব সুন্দর লাগতেছে এই শাপলা ফুলগুলা, একদম লাল পদ্মে পুরো বিলটা ভরে গেছে। সো এখানে হচ্ছে নৌকা ভাড়া ঘন্টা প্রতি 500 টাকা, প্রথম ঘন্টার জন্য 500 টাকা, এবং পরবর্তীতে যে কয় ঘন্টা বাড়বে তার জন্য 100 করে। অবশ্যই এই ডিবির হাওরে আসলে একটা নৌকা রিজার্ভ করে পুরো হাওরটার সৌন্দর্য ঘুরে ঘুরে দেখবেন, নইলে কিন্তু এই ডিবির হাওরের আসল সৌন্দর্য আপনি মিস করবেন। ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা জয়ন্তাপুর উপজেলায় অবস্থিত এই ডিবির হাওর, যা শাপলা লেক বা শাপলা বিল নামে মানুষের কাছে পরিচিত। প্রায় 900 একর জায়গা জুড়ে বিস্তৃত এই অপরূপ হাওর আজ পরিণত হয়েছে লাল শাপলার রাজ্যে। আর সেই শাপলার মাঝখান দিয়ে নৌকায় ভেসে বেড়ানো এক কথায় স্বপ্নের মতো অভিজ্ঞতা। সো শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম একদম বর্ডারের কাছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়, এখান থেকে মূলত ইন্ডিয়া শুরু। আর এইখানে আসার মূল কারণ হচ্ছে এই যে সমাধিস্থল, এটা হচ্ছে জয়ন্তা রাজা বিজয় সিং এর সমাধিস্থল। তাকে মূলত এই জায়গাটির মধ্যেই ষড়যন্ত্রের মাধ্যমে মেরে ফেলা হয়, এবং তার স্মৃতিকে বিজড়িত করার জন্যই এই সমাধিস্থলটি তৈরি করা হয়। এই সমাধিস্থলের বয়স নাকি 200 থেকে 250 বছর। নৌকাগুলো আপনাকে পুরো হাওর ঘুরিয়ে ঠিক এই জায়গাটিতে এসে নামাই দিবে। এই সমাধিস্থলের সৌন্দর্য উপভোগ করে এবং পিছনে পাহাড়ের বিশালতা দেখে আপনারা আবারও ব্যাক করতে পারেন নৌকার ঘাটে, এবং তারপরে পরবর্তী যে কোনো স্পটে যেতে পারেন। ডিবির হাওর থেকে লাল শাপলার অপরূপ সৌন্দর্য উপভোগ করে এবার আমাদের গন্তব্য সিলেটের জনপ্রিয় জায়গা জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে। পথের মধ্যেই অবশ্য দেখা পেয়ে যাবেন ভারত বাংলাদেশের সীমান্তে অবস্থিত শ্রীপুর চা বাগানের। চারদিকের বিশাল সবুজ চা বাগান, টিলা আর নীল আকাশ সবকিছু মিলিয়েই এই পথের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে যেন কয়েক গুণে। সো আমি এখন চলে এসেছি শ্রীপুর চা বাগানে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন শ্রীপুর চা বাগান। মূলত এখানে গাছের সংখ্যা অনেক কম। এক সময় এই চা বাগানে প্রচুর পরিমাণ গাছ ছিল, যেগুলো এখন পরিচর্যার অভাবে অনেকটাই কমে গেছে। বাট আপনারা এইখানে আসলে এইখান থেকে ইন্ডিয়ার মেঘালয়ের যে পাহাড়গুলো রয়েছে সেগুলোর সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সো এই মুহূর্তে আমি এই চা বাগানটির যে জায়গাটিতে দাঁড়ায় রয়েছি, এখান থেকে সুন্দরভাবে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় দেখা যায়। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলো দেখে মনে হচ্ছে অনেক কাছে। এই শ্রীপুর চা বাগান থেকে ওই যে দূরে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, আর সামনে এই ছোট্ট একটা নদীর মতো রয়েছে, যেটা কিনা ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারকে খণ্ডিত করেছে। সো এই শ্রীপুর চা বাগানে আসলে আপনি এরকম অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন। সো এই শ্রীপুর চা বাগানে এসে এর সকল সৌন্দর্য ঘুরে ঘুরে দেখলাম। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে। তো চলুন সেদিকে যাওয়া যাক। সো আমি এখন যেই জায়গাটিতে দাঁড়ায় রয়েছি, এইখান থেকে ইন্ডিয়ার ঢাউকি শহর খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ঢাউকি শহর, যেইটার সৌন্দর্য মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এইখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে সবাই এইখানে এসে এই যে এই জায়গাটিতে বসে পিছনে ব্যাকগ্রাউন্ডে ইন্ডিয়ার ঢাউকি শহরটি রেখে
ছবি ক্লিক করে এবং সুন্দর একটা ফ্রেম বন্দি করার চেষ্টা করে। তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন, এই ইন্ডিয়ার এই ডাউকি শহরের সাথে ছবি তুলতে পারেন। আর ওই দিকে রয়েছে জাফলং জিরো পয়েন্ট, সাদা পাথর। আমরা ওই দিকে এখন যাব এবং এর সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন সেদিকে যাওয়া যাক। এই মুহূর্তে আমি চলে এসেছি জাফলং জিরো পয়েন্টে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ সাদা পাথর। অবশ্য শীতকাল হওয়ায় পিয়াং নদীর পানি শুকিয়ে যাওয়ায় সকল সাদা পাথরগুলো বেশি উঠেছে। চারপাশে শুধু সাদা পাথর আর সাদা পাথরের অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। আর আমার পিছনে ওই দিকে দেখতে পাচ্ছেন ডাউকি শহরের সেই ঝুলন্ত ব্রিজ। আমরা একটু ওই দিকে যাব এবং ডাউকি শহরের ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করব। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, আর এই সাইডে রয়েছে আপনার ইন্ডিয়া বর্ডার। আর আমি মূলত দাঁড়ায় রয়েছি এখন জিরো লেনে। মূলত এখন শীতকাল হওয়ায় পিয়াং নদীর পানি শুকিয়ে যাওয়ায় একদম যেতে যেতে আমরা জিরো পয়েন্টের কাছে চলে আসছি। আর ওই যে ইন্ডিয়ার বিএসএফ বাঁশি বাজাচ্ছে যাতে আমরা ওই দিকে না যাই, দূরত্ব বজায় রাখি। তো এইখানে আসলে আপনারা এরকম জিরো পয়েন্টের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ডাউকি সেই ঝুলন্ত ব্রিজ, যেটা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। সো এত কাছ থেকে এই ঝুলন্ত ব্রিজ দেখার সৌন্দর্যটা অন্যরকম। আপনারা চাইলে এইখানে এসে এই ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই ডাউকি ঝুলন্ত ব্রিজের সামনের সৌন্দর্যটা এক ভিন্ন রূপ ধারণ করেছে। তার কারণ হচ্ছে এই স্বচ্ছ জলের মধ্যে ছোট্ট ছোট্ট নৌকাগুলো ভেসে বেড়াচ্ছে, যেগুলোর মধ্যে পর্যটকরা বেশি বেশি ঘুরতেছে, যেইটা দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগতেছে। অবশ্যই এইখানে আসলে সৌন্দর্যটা দেখতে ভুলবেন না। এইখানে আসলে আপনারা চাইলে এই মাঠ ফাটা রোদের মধ্যে এই টলটলে ঠান্ডা পানির মধ্যে গোসল করতে পারেন। অনেকে অবশ্য নেমে গেছে গোসল করার জন্য। এই কনকনে ঠান্ডা পানিতে গোসল করে নিজের মনকে শান্ত করতে পারেন। এই জন্য এখানে রয়েছে এই যে লকার সুবিধা। এইখানে আপনি চাইলে আপনার মূল্যবান জিনিসপত্র এবং কাপড় চোপড় এখানে রেখে তালা মেরে তারপরে যেতে পারবেন গোসল করার জন্য। আপনারা চাইলে এই সুযোগটি নিতে পারেন টাকার বিনিময়ে। সো এখন এই জাফলং জিরো পয়েন্টের সকল সৌন্দর্য ঘুরে ঘুরে দেখলাম এবং সাথে আপনাদেরকে দেখালাম। এখন চলে যাব আমাদের আজকের দিনের শেষ গন্তব্য লালাখালের উদ্দেশ্যে। তো চলুন সেদিকে রওনা দেওয়া যাক। জাফলংয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আপনারা চাইলে এখানকার যে কোনো রেস্টুরেন্ট থেকেই সেরে নিতে পারেন দুপুরের খাবার। আমার হাতে একদমই সময় না থাকার কারণে আমি সরাসরি রওনা দিয়ে দেই এই ট্যুরের অন্যতম এবং প্রধান আকর্ষণ স্বচ্ছ জলরাশিতে ভরপুর নয়নাবিরাম সুন্দর জয়ন্তাপুরের লালাখালের উদ্দেশ্যে। সো আমি চলে এসেছি আমাদের আজকের দিনের শেষ গন্তব্য লালাখালে। এইটা হচ্ছে লালাখাল ঘাট, আর এইটার প্রথমে পরে সারি ঘাট। ওইখান থেকে যদি আপনি লালাখাল ঘুরতে চান তাহলে সেক্ষেত্রে আপনার নৌকা ভাড়া পড়বে প্রায় 1600 টাকা। একটু যদি কম প্রাইসের মধ্যে নৌকা নিতে চান তাহলে আপনাকে আসতে হবে এই লালাখাল ঘাটে। এইখানে আসলে আপনি নৌকা ভাড়া অর্ধেকে পেয়ে যাবেন, মানে 800 টাকায় আপনি একটি নৌকা নিতে পারবেন। সো আপনি চাইলে একা একটা নৌকা ভাড়া করতে পারেন, অথবা আপনি সঙ্গে সাথী নিয়ে একটা নৌকা ভাড়া করে এই লালাখালের সকল সৌন্দর্য ঘুরে ঘুরে দেখতে পারেন। তো চলুন এখন নৌকা করে আমরা লালাখালের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখি। লালাখাল সিলেটের প্রকৃতির এক নীরব বিস্ময়। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জল এই লালাখালকে দিয়েছে সবুজ আর নীলচে রঙের এক অনন্য সৌন্দর্য। লালাখালের দুই পাশে দেখা যায় ছোট্ট ছোট্ট ঘরবাড়ি আর গ্রাম। সামনেই সারি বেঁধে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু পাহাড়গুলো পড়েছে ভারতের মেঘালয় রাজ্যে। পানির নিচে ছড়িয়ে থাকা অসংখ্য পাথর আর চিকচিকে সাদা বালি সবই মিলিয়ে লালাখাল যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। সত্যি এই লালাখালের পানি এত পরিমাণ নীল, যেটা দেখলে আসলে বিশ্বাসই করতে মন চাচ্ছে না যেটা আসলে এতটা নীল পানি। একদম স্বচ্ছ জলরাশির মধ্যে একটা নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যেটা সত্যি অন্যরকম একটা ফিল দিচ্ছে। এই লালাখালের সৌন্দর্য অসম্ভব রূপে সাজ্জিত হয়েছে। প্রকৃতির এক অপরূপ রূপ দেখতে পারবেন আপনি যদি এই লালাখালে আসেন। অবশ্যই সিলেট শহর ঘুরতে আসলে এই লালাখাল আসতে ভুলবেন না।
সো এখন চলে আসছি লালাখাল জিরো পয়েন্টে। ঠিক এই জায়গাটিতে আসলে আপনারা দেখতে পারবেন এখানকার পানি কিছুটা লালচে টাইপের, কারণ এইখানকার পানির গভীরতা অনেকটা কম, তাই নিচের পাথরের জন্য দেখা যাচ্ছে এখানে একটু লাল পানি। সো এটা হচ্ছে লালাখাল জিরো পয়েন্ট। এইখানে এসে নৌকাটি একটু বিরতি দিয়েছে, তাই আমরা এখানে নেমে একটু ঘুরছি এবং এইখানকার সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। সো আমি এখন চলে এসেছি লালাখাল চা বাগানে। লালাখাল জিরো পয়েন্ট থেকে 5 মিনিট ট্রেকিং করে চলে আসলাম এই চা বাগানে। এই চা বাগানটা কিন্তু অসম্ভব সৌন্দর্যে সাজিত হয়েছে। প্রকৃতির এক অন্যরকম মায়া এখানে কাজ করে। আপনি এখানে আসলে আপনার কাছে মনে হবে আপনি যেন এক সবুজ গালিচার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। এই চা বাগানটা আসলে অনেক সুন্দর। অবশ্যই লালাখাল আসলে এই চা বাগানে আসবেন, এই চা বাগানের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখবেন। যেখানে ট্রলারগুলো নামিয়ে দেয় সেখান থেকে মাত্র 5 মিনিট হেঁটেই চলে আসতে পারবেন ছোট্ট পাহাড়ের পাদদেশে, যেখানে পৌঁছাতেই দেখা পাবেন চা বাগানের নীরব সমাহার, চারপাশে ছড়িয়ে থাকা সবুজ চা গাছের সারি। লালাখালের অপরূপ সৌন্দর্য উপভোগ করে যাচ্ছি সিলেটের অন্যতম বিষয় আগুন পাহাড়ের দিকে, যেটা সিলেট ফেরত যাওয়ার পথেই পড়বে। সারাদিন ঘুরোঘুরি শেষ করে চলে যাচ্ছিলাম সিলেট শহরের উদ্দেশ্যে। ঠিক তখনই মনে পড়লো আগুন পাহাড়ের কথা। যেখানে আসতে হলে আপনাকে নামতে হবে হরিপুর গ্যাস ফিল্ডের সামনে এবং সেখান থেকে প্রায় 5 মিনিট ট্রেকিং করে চলে আসতে পারবেন এই আগুন পাহাড়ের কাছে। এই যে চলে আসছি সুন্দর সেই আগুন পাহাড়ের কাছে। এটা হচ্ছে আপনার বালির মধ্যে আগুন জ্বলতেছে। আসলে এইটার সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে হলে আধারে দেখতে হবে। এখন তো লাইট জ্বালানো, তাই একটু কম দেখা যাচ্ছে। একটু পরে লাইট অফ করে আপনাদের এই সুন্দর একটা সৌন্দর্য দেখানোর চেষ্টা করি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলের সুবিধার্থে এই ভ্রমণের বিস্তারিত হিসাব ভিডিওর ডিসক্রিপশনে উল্লেখ করা হয়েছে, চাইলে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।